যাক বাবা, বদ্যিমশাই এসেছেন তাহলে। তপনবাবু দরজা খুলে দেখলেন বদ্যিমশাই এসেছেন। তাকে ঘরে এনে খাটের ওপর বসালেন। খাটের ওপর এক কোণায় চুপ করে মাথা নিচু করে বসেছিল সুধা। মা সুধা, কি হয়েছে তোমার? আমি বলছি, আসলে সন্ধ্যাবেলায় ও পুকুরে জল আনতে গিয়েছিল। তারপর সেখান থেকে ছুটতে ছুটতে বাড়ি ফিরে নিজের ঘরে এসে সেই যে বসে পড়লো, আর কিছু বলছে না। কি হয়েছে কতবার জিজ্ঞেস করলাম, কিচ্ছু বলল না। আমি ভাবলাম ওর শরীর খারাপ হয়েছে হয়, তাই আপনাকে ডাকলাম। ও, এই ব্যাপার। তাহলে আমার ধারণা ও কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, তাই হয়তো ও কিছু বলতে পারছে না, তাই হয়তো চুপ করে বসে আছে। দাঁড়ান, আমি দেখছি। মা সুধা, তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? সুধা এবার মুখ তুলে কাঁপা কাঁপা গলায় বলল, আমি সন্ধ্যাবেলায় পুকুরে জল আনতে গিয়েছিলাম। পুকুরের ওই দিকটা কেউ যায় না সন্ধ্যাবেলায়। আমি আমি একা একা যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছনে পিছনে আসছে। কি, তোর পিছু নিয়েছে? কার এমন সাহস আছে এই গ্রামে যে তপন বসাকের মেয়ের পিছু নেয়? তুই আমাকে বাড়ি ফিরে তখন বললি না কেন? তপন বাবু, আগে ওকে বলতে দিন তো কি হয়েছে। আমি যখন বুঝলাম কেউ আমার পিছনে পিছনে আসছে, তখন আমি সেই অন্ধকারের মধ্যে পিছন ফিরে দেখলাম, কিন্তু কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো একা যাচ্ছি, তাই আজগুবি ভাবনা আসছে মনে, আর আমি ভুল শুনছি। আমি আবার হাঁটতে লাগলাম। এমন সময় আমার সামনে দিয়ে একটা কালো ডাঁড়া সাপ চলে গেল। সাপটা হঠাৎ করে আমার সামনে চলে আসায় আমি চমকে গিয়েছিলাম। তারপর খানিকটা গিয়েই পুকুর পাড়ে পৌঁছালাম। তোকে তো আমি সন্ধ্যাবেলায় জল আনতে যেতে বারণ করেছি, তাও তুই যাস কেন? সুধা কোনো উত্তর না দিয়ে একইভাবে বলে যাই। এরপর কলসিটা নিয়ে পুকুর থেকে জল ভরছি আমি, কিন্তু যতই জল ভরি না কেন কলসিটা ভর্তি হচ্ছে না। আমি আমি অবাক হয়ে কলসিটা ওপরে তুলে দেখলাম, না, তাতে কোনো ফুটো নেই। কিন্তু ঠিক এমন সময় একটা কালো কুচকুচে পাখি আমার মুখের সামনে থেকে ডানা ঝটপটিয়ে উড়ে গেল, আর সেই মুহূর্তেই পিছন থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। উফ, কত ভয়ঙ্কর সেই হাসি! এই অন্ধকারের মধ্যে আমার বুকটা কেঁপে উঠল। আমি ভয়ে ভয়ে পিছনে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি বুঝলাম আমার সাথে বাজে কিছু ঘটছে। আমি তাড়াতাড়ি করে কলসিতে আবার জল ভরতে লাগলাম, কিন্তু অদ্ভুতভাবে এবার সব জল ভরে গেল। আমি জোর পায়ে হাঁটতে লাগলাম। খানিকটা হাঁটার পর আবার সেই ঘন কালো পাখিটা আমার আমার মাথার ওপর এসে উঠতে লাগলো। আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি মাথার ওপর তাকিয়ে দেখি ওটা একটা কালো কুচকুচে দাঁড় কাক। আমার দিকে তাকিয়েও ভয়ানকভাবে উড়তে লাগলো আর কা কা করে ডাকতে লাগলো। ঘন অন্ধকারের মধ্যে এই ঘটনায় গা শিউরে ওঠে আমার। এরপর আচমকা কোথা থেকে একটা ঢিল উড়ে এসে আমার কলসিতে লাগে। কলসিটা ফেটে যায়, কলসি বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি আমি পিছন ফিরে তাকাতেই যা দেখলাম তাতে আমার ভয়ার্ত গোটা শরীরটা কেঁপে কেঁপে উঠল। কি দেখলি সুধা? আমি আমি পিছন ফিরে দেখলাম একটা লোক, তার বাঁ হাতটা নেই, তার জামার গায়ের রক্ত
আর একটা চোখও নেই। সেখানে রয়েছে কালো একটা গর্ত, তার মুখে লেগে রয়েছে শয়তানি হাসি। সেই দৃশ্য দেখে আমার হাত থেকে কলসিটা মাটিতে পড়ে গেল। আমি আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। তুই আর পালাতে পারবি না, তোকে তোকে আজ আমার হাতে মরতে হবে। তুমি তুমি কে? আর তুমি আমাকে মারবে কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু তোর বাবা আমাকে মেরেছে, তাই তোকে মরতে হবে। এরপর লোকটা ভয়ানকভাবে হাসতে লাগলো। সেই হাসির শব্দে নিঃশব্দ বাগানটাও কেঁপে কেঁপে উঠল। আমি আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। আর আসার সময় শুনতে পেলাম, তুই আজ মরবি, আজ মরবি তুই, তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে বদ্যিমশাই তপনবাবুর দিকে তাকিয়ে বললেন, এ তো রীতিমতো ভৌতিক ব্যাপার, কিন্তু তপনবাবু, আপনি লোকটাকে মেরেছেন মানে বুঝলাম না তো, আপনি একটু বলবেন? আসলে মাসখানেক আগে আমি পাশের গ্রামে গিয়েছিলাম সুধার জন্য ছেলে দেখতে। সেখানে যে ছেলেটিকে দেখলাম সে আমার মেয়েকে বিয়ে করার জন্য তৈরি, কিন্তু আমি যখন জানলাম ছেলেটি ভালো না, ওই গ্রামে ওর নামে বদনাম আছে, তখন আমি ওর সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হলাম না। ও বারবার করে জোর করায় আমি দুজন লোককে ওকে ভয় দেখাতে বলেছিলাম। এখন সুধার মায়ের কথা শুনে মনে হচ্ছে লোক দুটো হয়তো ওকে মেরে ফেলেছে, তাই আমার করা অপরাধের প্রতিশোধ ও আমার মেয়েকে মেরে নিতে চায়। কিন্তু এখন ওই মৃত আত্মার থেকে আমার মেয়েকে বাঁচানোর উপায় কি? আপনি তো খুব অন্যায় কাজ করেছেন তপনবাবু। সেটা তো করেছি, কিন্তু এখন আমার মেয়েকে বাঁচানোর উপায় কি? আর ওকে যদি আমি মেরে থাকি তবে আমাকে মারুক, আমার মেয়েকে মারতে চায় কেন? সম্ভবত আপনার মেয়ের কারণেই, যেহেতু আপনি ওকে মেরেছেন, তাই ও আপনার মেয়েকে মারতে চাই। এমন সময় বাড়ির বাইরে থেকে কালুর আওয়াজ ভেসে আসে। কালু হচ্ছে জেলে, মাছ ধরে জীবন চালায়। তপন বাবু বাড়ি আছেন? তপনবাবু ও বদ্যিমশাই বাইরে বেরিয়ে দেখলেন কালু দাঁড়িয়ে আছে হাতে ছিপ নিয়ে, তার চোখে মুখে ভয়ের ছাপ। কালু, তুই এত রাতে এখানে? জানেন তো, আমি আমি রাতের বেলা পুকুরে মাছ ধরতে যাই। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুই এখন এখানে কেন? আমি আমি পুকুরের দিকে যাচ্ছিলাম, তো তখন দেখি পথের ওপরে একটা মেয়ের শরীর পড়ে আছে, তার পাশ দিয়ে ভেসে যাচ্ছে রক্ত। কাছে কাছে যেতেই দেখলাম ওটা ওটা আমাদের সুধা। মানে আপনার মেয়ে, ওর ওর গলার নলিটা কাটা, আর সেখান থেকে রক্তে ভেসে যাচ্ছে। তাই তাই দেখে আমি আপনার বাড়িতে ছুটে এলাম। এই কথা শুনে তপনবাবু রেগে গিয়ে বললেন, এই কালু, তুই কি নেশা করে আমার বাড়িতে এসেছিস? কি যা তা বলছিস? আমার মেয়ে তো ঘরে বসে আছে। এদিকে কালুর কথা শুনে বদ্যিমশাইও বেশ অবাক হয়ে বললেন, হ্যাঁ, সুধামা তো ঘরে বসে আছে। এরপর তপনবাবু ও বদ্যিমশাই ঘরে গিয়ে দেখলেন কোথায় সুধা। খাটের ওপর যেখানে সুধা বসেছিল সেই জায়গাটা এখন ফাঁকা। সুধামা, কোথায় গেলি? এরপর তপনবাবু ও বদ্যিমশাই মিলে গোটা বাড়ি খুঁজে বেড়ালেন, কিন্তু সুধাকে
কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি আমি বললাম না, সুধা মারা গিয়েছে। ওর ওর শরীরটা পুকুরের আগে পথে পড়ে আছে। চলেন তো বদ্যি মশাই, কালুর সাথে গিয়ে দেখে আসি। এরপর ওরা তিনজন মিলে গ্রামের পথ দিয়ে পুকুর পাড়ের দিকে খানিকটা যাওয়ার পর দেখল পথের মাঝে একটা মেয়ের দেহ পড়ে আছে। এবার আর তপনবাবুর কোনো সন্দেহ হলো না যে তার মেয়ে মারা গিয়েছে। কাছে যেতেই দেখলেন সুধার গলাটা কাটা, সেখান থেকে রক্ত পড়ে ভেসে গিয়েছে, আর তার পাশেই রয়েছে কলসির ভাঙা টুকরো। সুধা সবটাই ঠিক বলেছিল, শুধু নিজের মৃত্যুর কথাটা বলেনি। ও যদি মারাই গিয়ে থাকে তাহলে আমার কাছে গিয়েছিল কেন? আমার ধারণা ওর মৃত্যু যে আপনার করা অপরাধেরই প্রায়শ্চিত্ত, সেটাই ও আপনাকে জানাতে গিয়েছিল। এর থেকে তো ভালো আমি মারা যেতাম। আমার মেয়েকে কেন মরতে হলো? নিজেকে সামলান তপন বাবু, যা হয়ে গিয়েছে তা কি আর বদলানো সম্ভব? আপনার মেয়ের আত্মার শান্তি কামনা করুন।